তুমি তো জানো সরোজ, আমিও গরিবের মেয়ে, গৃহস্থালীভাবেই মানুষ হয়েছি। আমার বিবাহিত জীবনে ও আমার ছেলেমেয়ের জন্য বড় বাড়ি, মোটর গাড়ি এসব কিছুরই আবশ্যক আছে বলে আমি মনে করি না। তুমি অনেক দিন থেকেই আমায় পীড়াপিড়ি করছো, আমি রাজি হইনি। তোমায় যথেষ্ট ভালোবাসি না বা তোমায় আমার যোগ্য পাত্র বলে মনে করি না বলে নয়, ঈশ্বর জানেন আমি তোমায় কত ভালোবাসি, জগৎ জানেন, বরং আমি তোমার যোগ্য পাত্রী নই। নমস্কার, চলে এসেছি আজ আবারও একটি নতুন গল্প শোনাতে। আমি মৌবানী। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি অসাধারণ ছোট গল্প। কি গল্প বলুন তো? আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প ভুল। গল্পটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মতামত জানাতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে আমি মৌবানী। শুরু হচ্ছে আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভুল। সন্ধ্যাকালে একজন সপ্তবিংশতি বর্ষীয় যুবক এবং দ্বাবিংশতি বর্ষীয়া একটি যুবতী ইডেন গার্ডেনের একটি জনবিরল এবং প্রায়ন্থকার অন্ধকারে জলের ধারে বেঞ্চের ওপর বসিয়াছিল। উভয়ে বাঙালি, তবে যুবকের অঙ্গে ইংরেজি পরিচ্ছদ এবং যুবতীর পরিধানে শাড়ি ব্লাউজ, কিন্তু পদদ্বয় জুতা মোজায় আবৃত। ইহারা উভয়েই রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান। যুবকের নাম সরোজ রায় এবং যুবতীর নাম লিলি বা লীলাবতী সান্যাল। সরোজ বলিল, কতদিন আর তুমি আমায় আশায় আশায় রাখবে লীলা? আমি যে তোমায় কত ভালোবাসি তা কি আজও তুমি বুঝতে পারোনি? আমার ভালোবাসায় আজও কি তোমার সন্দেহ আছে? লীলা অন্ধকার জলের পানে চাহিয়া মৃদুর স্বরে বলিল, না, সন্দেহ নেই সরোজ, কিন্তু। সরোজ মিনতির স্বরে বলিল, কিন্তু কি বলো, কেন তুমি আমায় নিতে রাজি হচ্ছ না? লীলা বিষণ্ণ স্বরে বলিল, তুমি তো জানো সরোজ, আমি তোমায় ভালোবাসি। তবে তবে কেন আপত্তি লীলা? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, তবে আর আমাদের মিলনে বাধা কি? আমার আয় কম বলে? বিবাহ করলে সেই আয়ে আমরা ভদ্রভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবো না, এই যদি তোমার আপত্তি হয় তবে আমি অপেক্ষা করতে প্রস্তুত আছি। আমি তো বলেছি, অফিসের বড় সাহেব আমায় পাকা কথা দিয়েছেন, হেড ক্লার্ক বাবু পেনশন নিলেই সেই পদেই তিনি আমায় পাকা করে দেবেন। আর বড়জোর বছরখানেক পেনশন তাকে নিতেই হবে, আর এক্সটেনশন তিনি পাবেন না। তখন আমার 250 টাকা মাইনে হবে। সে টাকায় কি এই কলকাতা শহরে আমরা ভদ্রভাবে গৃহস্থালী পেতে বসতে পারবো না? তা কেন পারবো না? তবে তবে কি বলো? ঈশ্বর যদি আমাদের সন্তানাদি দেন, তবে ওই আয়ও সুশৃঙ্খলে আমাদের চলবে না, এই তোমার আপত্তি? অবশ্য ছেলে মেয়েদের দামি দামি পোশাক পরিয়ে, ঘরের মোটর গাড়ি চড়িয়ে তাদের দামি স্কুলে পাঠানো চলবে না বটে, কিন্তু সন্তানের শিক্ষার জন্য এটা নইলে কি চলে না? আমার বাবাও গরিব ছিলেন, তার বড় বাড়ি, মোটর গাড়ি এসব কিছুই ছিল না, অথচ আমাদের 2 ভাই 3 বোনকে তিনি সুশিক্ষিতই করতে পেরেছিলেন। 3টির মধ্যে একটি মেয়ের ভালো বিবাহ দিয়ে গেছেন। গৃহস্থালীভাবে জীবনযাপন করা, গৃহস্থালীভাবে ছেলে মেয়ে মানুষ করা, এতে এমন কি কষ্ট বা অপমান লীলা? লীলা বলিল, তুমি তো জানো সরোজ, আমিও গরিবের মেয়ে, গৃহস্থালীভাবেই মানুষ হয়েছি।
আমার বিবাহিত জীবনে ও আমার ছেলেমেয়ের জন্য বড় বাড়ি, মোটর গাড়ি এসব কিছুরই আবশ্যক আছে বলে আমি মনে করি না। তুমি অনেক দিন থেকেই আমায় পীড়াপিড়ি করছো, আমি রাজি হইনি। তোমায় যথেষ্ট ভালোবাসি না বা তোমায় আমার যোগ্য পাত্র বলে মনে করি না বলে নয়, ঈশ্বর জানেন আমি তোমায় কত ভালোবাসি, জগৎ জানেন বরং আমি তোমার যোগ্য পাত্রী নই। বেশি লেখাপড়া শিখতে পারিনি, ক্যাম্বেলের পাশ করা লেডি ডাক্তার মাত্র। রূপ নেই, কালো আমি। তুমি আমাকে বিবাহ করবার জন্য আগ্রহ করছো, এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু আমি যে কেন রাজি হতে পারছি নে, তা আজ তোমায় বলি। তুমি জানো আমার মা নেই, ভাই বোন কেউ নেই। আমার বাবা অথর্ব হয়েছেন, একান্ত অসহায়। আমি বিয়ে করে স্বামীর ঘরে গেলে আমার বাবাকে দেখবে, শুনবে কে? কে তার সেবা করবে? সেই কারণেই আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারছি না সরোজ, অন্য কোনো কারণ নেই। বলিয়া লীলা চুপ করিল। সরোজও প্রায় 1 মিনিট কাল নীরব রহিল। তারপর সে সন্তর্পণে লীলার একখানি হস্ত নিজ হস্তে গ্রহণ করিয়া বলিল, এই মাত্র তোমার আপত্তি লীলা? তা তুমি এতদিন কেন আমায় বলনি? তাহলে তো এর মীমাংসা অনেকদিন আগেই হয়ে যেতে পারত। তোমাকে বিবাহ করে আমি একদিন সুখী হব। আমাদের ভবিষ্যৎ ঘরকন্যার একটি ছবি এমন দিন নেই যে আমি কল্পনায় চিত্রিত করিনি। কিন্তু সে চিত্র থেকে তোমার বাবাকে আমি তো কোনোদিনই বাদ দিয়ে দেখিনি লীলা। তোমার বাবার কাছ থেকে তোমায় আমি ছিনিয়ে নিয়ে সংসার পাতব, এমন হৃদয়হীন আমি তো নই লীলা। তাকে আমাদের সংসারে নিয়ে এসো, আমাদের মাথার মণি করে রাখব। তুমি একা তার সেবা যত্ন করে থাকো, আমরা দুজনে মিলে করব। তাহলে তাহলে তো আর কোনো বাধা নেই লীলা। কিন্তু তুমি তো জানো সরোজ, তিনি বড়ই স্বাধীন প্রকৃতির মানুষ। তিনি যে জামাইয়ের সংসারে ভার বোঝা হয়ে বাস করতে রাজি হবেন এমন তো মনে করা যায় না। আমি কি তাকে হাতে পায়ে ধরেও রাজি করাতে পারবো না? আশা কম, তুমি তাকে বলে দেখতে পারো। একটা কথা বলি, তুমি মনে কিছু দুঃখ করো না সরোজ। তুমি যদি মাসে মাসে তার সম্পূর্ণ খরচ তার কাছে নিতে স্বীকৃত হও, তাহলে তুমি আমি দুজনে মিলে তার হাতে পায়ে ধরে হয়তো তাকে রাজি করাতেও পারি। ওই শর্ত ভিন্ন তিনি যদি রাজি নাই হন, তাহলে অগত্যা তাই হবে। দেখো, সকল বাধাই তো ঘুচে গেল। এবার তুমি বলো লীলা, তুমি আমায় গ্রহণ করবে? আমাকে আর সংশয়ের মধ্যে ফেলে রেখো না, আমায় সুখী করো। লীলা বলিল, আমাকে পেলে যদি তুমি সুখী হও, তাহলে আমাকে নাও তুমি। 16 আনা লওয়া গির্জার ভিন্ন অপর কোথাও তো সম্ভব নয়, তাই আপাতত সরোজ বায়না লইল। লীলাকে বুকে জড়াইয়া তাহাকে চুম্বন করিল। আজ 6 মাসের অধিককাল উভয়ে উভয়ের মন জানিয়াছে। উভয়ের এরূপ নিভৃত ও দীর্ঘকাল সাক্ষাতের সুযোগও বহুবার হইয়াছে, কিন্তু সরোজ বাক্যে ভিন্ন লীলার সহিত প্রণয়জনিত ব্যবহার কোনো দিন করে নাই। তাহার ধর্মবুদ্ধি, তাহার ভদ্রতা জ্ঞান লেশমাত্র অসংযম হইতে এতদিন তাহাকে রক্ষা করিয়া আসিয়াছে। তারপর এ বিষয়ে দুজনের আলোচনা হইল। লীলার পিতা যখন ইহাদের অর্থের ওপর কিছুমাত্র ভাগ বসাইতে সম্মত নহেন, সরোজ যাহা বেতন পায় এবং লীলা চিকিৎসা ব্যবসায়ে যাহা উপার্জন করে তাহাতে ব্যয় বাহুল্য না করিয়া সস্তা অঞ্চলে একখানি ছোটখাটো বাড়ি লইয়া সাধারণ ভদ্রগৃহস্থের মতো থাকিলে এখনো এ দুটি প্রাণী সম্মিলিত জীবনযাপন করিতে পারে। ইউরোপীয় সমাজে বিবাহের দিনটি স্থির করিবার ভার একমাত্র কনের উপর। তদনুসারে সুখমিলনের সেই দিনটি যত শীঘ্র সম্ভব নির্ধারণ করিবার জন্য সরোজ লীলাকে পীড়াপিড়ি করিতে লাগিল। লীলা বলিল, আচ্ছা,
তাই হবে গো, তাই হবে। বাবার কাছে আগে সব কথা বলি। কাল সকালে তুমি আমাদের বাড়ি আসছো তো, সেই সময় শুনতে পাবে। আচ্ছা লীলা, আমি এক কাজ করি, এখনই আমি তোমাদের বাড়ি যাই। চলো না, আমি বরং নিচে লুকিয়ে বসে থাকবো। বাবার সঙ্গে কথাবার্তা কয়ে 1 মিনিটের জন্য তুমি নিচে এসে আমায় বলে যাবে। না না, সে কি হয়? কাল সকালে এসে তুমি শুনবে। তোমার যে আর দেরি সইছে না দেখছি। মানুষের সহন শক্তির একটা তো সীমা আছে নাকি? আর কত সওয়া যায় বলো তো? বলিয়া সরোজ প্রিয়তমার ওষ্ঠে একটি এবং উভয় কণ্ডে 2টি চুম্বন করিল। লোভী বালক বলিয়া লীলা সরোজের বাহুতে মৃদু চপেটাঘাত করিয়া বলিল, 8টা বাজে বোধ হয়, এখন চলো ওঠা যাক। আমি বাড়ি গিয়ে তবে বাবার খাবার ঠিক করব। দুজনে তখন উঠিয়া গেটের দিকে চলিল। বাহির হইয়া উভয়ই কালীঘাটগামী ট্রামে উঠিল। এলকিন রোডের মোড়ে নামিয়া লীলাকে তাহার গৃহদ্বার অবধি পৌঁছাইয়া দিয়া সরোজ নিজের বাসায় গেল। উভয়েরই বাসা কাছাকাছি। সরোজের এই বাসায় আরও 2-3 জন খ্রিস্টীয় যুবক বাস করেন, প্রায় মেসেরই মতো। সরোজ নিজ বাসায় গিয়া ভৃত্যের নিকট শুনিল যে তাহার জন্য একখানি টেলিগ্রাম অপেক্ষা করিতেছে। তাহার মা ও ভাইয়েরা আসানসোলে থাকেন। ভাবিল হয়তো তাহাদেরই কাহারও কোনো অসুখ বিসুখ হইয়াছে। তাড়াতাড়ি নিজ কক্ষে প্রবেশ করিয়া টেবিলের উপর হইতে হলুদ বর্ণ খামখাড়ি ছিঁড়িয়া টেলিগ্রামটি পড়িল। 1 বার, 2 বার, 3 বার পড়িল। উহা বোম্বাই হইতে আসিতেছে। জার্মান লটারি এজেন্ট তার করিয়াছেন। আপনার কৃত টিকিটখানি 50,000 পাউন্ড স্টার্লিং প্রাইজ লাভ করিয়াছে। আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। 50,000 পাউন্ড, 7.5 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা। বিড়বিড় করিয়া এই কথা দুটি 2-3 বার উচ্চারণ করিবার পরই সরোজ সংজ্ঞা হারাইয়া সেইখানেই ভূমিশায়ী হইল। কিয়া হুয়া, কিয়া হুয়া বলিয়া ভৃত্য চিৎকার করিয়া উঠিল। পাশের ঘরের মিস্টার ঘোষাল ছুটিয়া আসিলেন। ভূপতি তো সরোজের হাত হইতে টেলিগ্রামখানি লইয়া পাঠ করিয়া মুহূর্ত মাত্রেই সমস্ত অবস্থায় বুঝিতে পারিলেন। বাড়ির সামনেই রাস্তার অপর পারে বরফের দোকান ছিল। ভৃত্যকে বড় পানিতে ছুটাইয়া অন্য একজনকে ডাক্তার আনিতে পাঠাইলেন। ডাক্তার আসিবার পূর্বেই সরোজের জামা কাপড় প্রভৃতি খুলিয়া তাহাকে বিছানায় শোয়াইয়া তাহার মাথায় বরফ প্রয়োগ আরম্ভ হইয়াছিল। সমস্ত রাত্রি ধরিয়া চিকিৎসা ও শুশ্রূষা চলিল। ভোরবেলায় ডাক্তার বলিলেন, আর কোনো ভয় নাই বলিয়া তিনি প্রস্থান করিলেন। মিস্টার ঘোষাল ফি কত দিতে হবে জিজ্ঞাসা করায় ডাক্তার উত্তর দিলেন, থাক থাক, উনি ভালো হয়ে উঠুন, ওর কাছেই ফি নেব এখন। আমি বাড়ি গিয়ে মুখ হাত ধুয়ে চা খেয়ে আবার আসছি। বলা বাহুল্য, রোগের কারণস্বরূপ টেলিগ্রাম খালি ডাক্তারবাবু সচক্ষেই পাঠ করিয়াছিলেন। লীলার পিতা শ্রীযুক্ত হরনাথ সান্যাল মহাশয়ের বয়স 60 বছর উত্তীর্ণ হইয়াছে। একসময় তিনি একজন বলশালী পুরুষ বলিয়া গণ্য ছিলেন। নাটোর টিমে ক্রিকেট খেলিয়া খুব নামও করিয়াছিলেন। কিন্তু কালের বিচিত্র গতি, এখন তিনি বাতে পঙ্গু, চোখেও আর ভালো দেখিতে পান না। পূর্বে গভর্নমেন্টের চাকরি করিতেন, এমন কিছু বড় চাকরি নয়, ফিনান্স দপ্তরের কেরানিগিরি করিতেন। শেষ পর্যন্ত 150 টাকা বেতন হইয়াছিল। এখন 75টি টাকা মাসে পেনশন পান। তার সহধর্মিণী 10 বছর পূর্বেই গত হইয়াছেন। একমাত্র লীলা ছাড়া আর কোনো সন্তান তাহার জীবিত নাই। সুতরাং এই কন্যাই সংসারে তাহার একমাত্র অবলম্বন ও একমাত্র বন্ধন। কলেজ পঠোদ্দশাতেই হরিনাথ খ্রিস্ট ধর্মে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। শুধু তাহাই নয়,
নিজ নামটিরও পরিবর্তন করিয়া মিস্টার হ্যারি স্যান্ডেল হইয়াছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন করিয়া ও ফি দিয়া এই নাম পরিবর্তন পাকা করিয়া লইয়াছিলেন। সরকারি কাগজপত্রে এখনো তাহার নাম হ্যারি স্যান্ডেল। ওই নাম সহি করিয়াই মাসে মাসে পেনশনের টাকা আনিয়া থাকেন, কিন্তু চিঠিপত্র লিখিতে এখন তিনি শ্রী হরিনাথ সান্যাল স্বাক্ষর করেন। বঙ্গভঙ্গের পর 1905 সালে দেশে যখন স্বদেশী ভাবের বন্যা বহিল, তখন হইতেই তাহার এই মতি পরিবর্তন। ধর্ম মানুষের অন্তরের জিনিস, অপর কাহার সহিত এ বিষয়ের কোনো সম্বন্ধ নাই। যার মনের যা বিশ্বাস তাই তার ধর্ম, কিন্তু জাতীয়তা জন্মগত। খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন বলিয়াই তাহাকে যে সাহেব হইতে হইবে এমন কোনো কথা তো নাই, বরং তাহা হইতে চেষ্টা করাই স্বজাতি ও স্বদেশদ্রোহিতা। একদিন কৌতূহলবশত স্যান্ডেল সাহেব কলেজ স্কোয়ারে বিপিন পালের বক্তৃতা শুনিতে গিয়াছিলেন। বক্তৃতাটি শেষ হওয়া পর্যন্ত শ্রবণ করিয়া রুমালে চোখের জল মুছিয়া গোলদিঘি হইতে বাহির হইয়া সোজা তিনি ফ্রেন্ড সোসাইটির কাপড়ের দোকানে প্রবেশ করেন এবং পকেটে যে কয়টি টাকা ছিল তাহা দিয়া মিলের ধুতি ও শাড়ি ক্রয় করিয়া বাড়ি আসেন। বহুকাল যাবৎ তিনি ধুতি পরিত্যাগ করিয়াছিলেন, বাড়িতে পায়জামা স্যুট এইসবই ব্যবহার করিতেন। সেদিন অফিসের ইংরাজি পোশাক ছাড়িয়া নূতন ধুতি একখানি পরিধান করিলেন। ভাবের আকাশে সেই কোড়া ধুতির গন্ধটিও যেন তাহার আতর গোলাপের তুল্য মনে হইল। মিসেস স্যান্ডেল অবশ্য পূর্ব হইতেই বাড়িতে বিলাতি ও বাইরে যাইতে হইলে দেশি শাড়ি পরিতেন। স্বামীর অনুরোধে তিনিও বিলাতির পরিবর্তে স্বদেশী মিলের শাড়ি ধরিলেন। 5 বছরের মেয়ে লীলার নাম ছিল তখন লিলি বা লীল। তাহাকে সে লীলাবতী করিলেন। পিতাকে সে ড্যাডি এবং মাতাকে মাম্মি বলিত। তাহাকে বাবা মা বলিতে শিখাইলেন। টেবিল চেয়ারের পরিবর্তে কম্বলের আসন পাতিয়া ভাত খাওয়া প্রচলিত হইল। জীবনযাত্রা প্রণালীতে দেশীয় প্রথা অবলম্বনে কিছু ব্যয় লাঘব হইল। একে মেয়েটি কালো, তার নিজের তেমন অর্থ সামর্থ্য নাই, বিবাহের জন্য ভালো ঘর বর জুটিবে কিনা তাহা ঈশ্বরই জানেন। না যদি জোটে তাহা হইলে ভবিষ্যতে মেয়েটা কষ্টে না পড়ে এই মনে করিয়া হরিনাথবাবু তাহাকে ডাক্তারি পড়িবার জন্য ক্যাম্বেল স্কুলে ভর্তি করিয়া দিয়াছিলেন। আজ 2 বছর হইল ক্যাম্বেল হইতে পাশ করিয়া বাহির হইয়াছে। মেয়ের প্র্যাকটিসের সুবিধার জন্য হরিনাথবাবু গলি মধ্যেই পূর্ব বাসা ত্যাগ করিয়া এলকিন রোডে উঠিয়া আসিলেন। এই নূতন বৎসরেই লীলা কিছু কিছু উপার্জন করিতে আরম্ভ করিয়াছে। বয়সও কম, ব্যবসায়ও নূতন ব্রতী, তাই লোকে এখনো তাহার চিকিৎসার প্রতি তেমন আস্থা স্থাপন করিতে পারে নাই। তবে চিকিৎসায় যত হোক না হোক, ধাত্রীবিদ্যা ও প্রসূতি পরিচর্যা সম্বন্ধে লীলার বেশ সুনামি হইয়াছে। পূর্ববর্ণিত যুবক সরোজ রায়ের সহিত ইহাদের পরিচয় এই 1 বৎসর মাত্র। সরোজ পূর্বে ইটালিতে বাস করিত। এ পাড়ায় সে উঠিয়া আসার পর আলাপ পরিচয়ের সূত্রপাত। যুবকটিকে সুশিক্ষিত ও সচ্চরিত্র দেখিয়া হরিনাথবাবু তাহাকে আদর আপ্যায়ন করিয়াছিলেন। মাস কয়েকের মধ্যেই সরোজ ইহার নিকট উপস্থিত হইয়া লীলাকে বিবাহ করিবার বাসনা জানায় ও তাহার সম্মতি প্রার্থনা করে। হরিনাথ আহ্লাদের সহিত সেই সম্মতি প্রদান করিয়া বলে, বেশ তো বাবা, লীলা যদি রাজি হয় আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই। তুমি তার মন পাবার জন্য চেষ্টা করো। অসাধ্য সাধন সরোজকে করিতে হইবে না, ইহা বুড়া বিলক্ষণ জানিতেন। সরোজের প্রসঙ্গ উঠিবা মাত্রই লীলা কেমন আগ্রহ ভরে তাহা শ্রবণ করে। কোনোদিন তার আসিবার কথা আছে, কিন্তু আসিতে বিলম্ব হইতেছে দেখিলে কিরূপ অধীর হইয়া ঘর বাহির করিতে থাকে এবং আসিলে কিরূপ আনন্দ বিহ্বল হইয়া ওঠে
ক্ষীণ দৃষ্টি সত্ত্বেও এ সকল তাহার চক্ষু এড়ায় নাই। অতঃপর সরোজ লীলাকে লইয়া কোথাও বেড়াইতে যাইতে চাহিলে, কিংবা ইংরেজি থিয়েটার বা বায়োস্কোপের বৈকালিক অভিনয়ে লইয়া যাইবার অভিপ্রায় প্রকাশ করিলে হরিনাথবাবু প্রসন্ন মনেই সম্মতি দিতে লাগিলেন। সরোজ অন্যদিন তো আসেই, প্রতি রবিবারে নিয়মিতভাবে এখানে আসে এবং ইহাদের সঙ্গে একত্রে গির্জায় যায়। মাস দুই পরে একদিন হরিনাথবাবু কন্যাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হ্যাঁ মা, সরোজ কি তোকে কোনো কথা বলে? হাজার হোক, বাঙালির মেয়ে। পিতার প্রশ্নের মর্ম বিলক্ষণ বুঝিয়াও লীলা ন্যাকা সাজিয়া জিজ্ঞাসা করিল, কি কথা বাবা? সরোজ আমার কাছে পূর্বে বলেছিল তোকে সে বিয়ে করতে চায়। তোর কাছে সেরকম প্রস্তাব সে করেছে? লীলা লজ্জায় রাঙা হইয়া বলিল, ও, সে কথা তো মাঝে মাঝেই বলেন, আমি রাজি হইনি বাবা। কেন মা? সরোজ তো বেশ ছেলে, কেমন ভদ্র, কেমন শিক্ষিত, কেমন সচ্চরিত্র, চাকরিতেও সুনাম করেছে, ক্রমে উন্নতিও হবে। তবে কেন তুই আপত্তি করছিস মা? হ্যাঁ বাবা, আমি কি তোমার এতই ভার বোঝা হয়েছি যে তুমি আমায় বিদায় করতে চাও? হরিনাথ আদরে কন্যার পিঠ চাপড়াইয়া বলিলেন, ভাব বোঝা তুই কেন হবি মা? বরং তুই মেয়ে হয়েও আমার ছেলের কাজ করছিস। যে কটি টাকা পেনশন পাই তাতে তো আমাদের সব খরচ কুলোয় না। নিজের উপার্জনের টাকা তাতে যোগ করে তুই সংসার চালাচ্ছিস। তা নয়, কিন্তু মা, আমি তো বুড়ো হয়েছি। আমি আর কদিন, আমার অভাব হলে কে তোকে দেখবে শুনবে? কাকে আশ্রয় করে তুই জীবন কাটাবি? তাই আমার সাধ আমি বেঁচে থাকতে থাকতেই তোর একটা কিনারা দেখে যাই। আমি আর কদিন বল? লীলা রাগ করিয়া বলিয়াছিল, ওইসব অমঙ্গলের কথা তুমি খালি খালি আমায় কেন বলো বাবা? তুমি কি ভাবো ওইসব শুনতে আমার বড় মিষ্ট লাগে? হরিনাথবাবু বলিলেন, আচ্ছা, ও কথা না হয় নাই বললাম, কিন্তু তুই সংসারী হবি, তোর ছেলে মেয়ে হবে, সেসব দেখতে কি আমার স্বাদ হয় না রে? বেশ করে ভেবে চিনতে দেখিস। সেদিন এ প্রসঙ্গ এ পর্যন্তই শেষ হইয়াছিল, কিন্তু মাঝে মাঝেই হরিনাথবাবু কথাটা পাড়িতেন। লীলার কিন্তু সেই এক উত্তর, আমি চলে গেলে তোমার সেবা কে করবে বাবা? আজ পিতাকে আহার করাইয়া তাহাকে শয্যায় দিয়া তাহার পায়ে হাত বুলাইতে বুলাইতে লীলা সরোজের সহিত তার অত্যকার অধিকাংশ কথোপকথন নিবেদন করিল। সমস্ত শুনিয়া বৃদ্ধ কিয়ৎক্ষণ নীরবে চিন্তা করিয়া বলিলেন, আচ্ছা, তাই যদি তোর ধনুর্ভঙ্গপণ হয় যে আমি তোর কাছে গিয়ে না থাকলে তুই বিবাহই করবি নে, তাহলে তাই হবে। কিন্তু আমার খরচ স্বরূপ মাসে মাসে অন্তত 50টি টাকা জামাইকে নিতে হবে, সেটা তাকে বুঝিয়ে বলিস। লজ্জা ত্যাগ করিয়া বিবাহের দিন স্থির সম্বন্ধে সরোজের আগ্রহের কথাও লীলা তার পিতাকে জানাইল। তিনি বলিলেন, তা বেশ, এ মাসের তো আর দিন 10 মোটে বাকি। আসছে মাসের মাঝামাঝিতে একটা রবিবার দেখে দিন স্থির করে বলিস। তোর জন্য কিছু গহনা গড়াতে হবে, কাপড় চোপড়ও তৈরি করতে হবে। তাতে যেটুকু সময় দরকার তার বেশি আর দেরি করে ফল কি? পিতাকে ঘুম পাড়াইয়া লীলা নিজ শয়নকক্ষে গিয়া তখনই রবিবার 17 মার্চ দিনটি স্থির করিল। 10 দিন আর 17, 27 দিন। তারপর চির মিলনোৎসব আনন্দের আবেগে সরোজের ফটোখানি বাহির করিয়া লীলা বারবার চুম্বন করিল। অবশেষে সেখানি বালিশের তলায় রাখিয়া আলো নিবাইয়া দিয়া শয়ন করিল, কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ঘুমাইতে পারিল না। পরদিন প্রাতে অন্যদিন অপেক্ষা শীঘ্রই লীলা শয্যা ত্যাগ করিল।
পিতা জাগিবার পূর্বেই স্নানাদি সমাপন করিয়া লইল। 7:30টার সময় সরোজ আসিবে, এখানে ছোট হাজরি খাইবে, তারপর 3 জনে একত্র গির্জায় যাইবে, এইরূপই পরামর্শ ছিল। লীলার মনটি আজ বড় প্রফুল্ল। এতদিন কর্তব্যের খাতিরে সরোজকে সে তেমন আমল দিতে পারে নাই, সরোজের মনে কষ্ট দিয়াছে। আজ সে বাধা অপসৃত, আজ সরোজ আসিলে সে তাকে সুখী করিতে পারিবে। লীলার মনের ভেতর আজ কেবল গানের লহর উঠিতেছে, মাঝে মাঝে গুনগুন করিয়া সে গানও গাহিতেছে। গির্জা হইতে ফিরিয়া আজ সরোজকে এইখানে খাইবার জন্য সে অনুরোধ করিবে। আজ অনেকক্ষণ অনেকক্ষণ দুজনে একসঙ্গে থাকিবে। আজ কোনো বায়োস্কোপে ভালো ফিল্ম আছে কিনা কে জানে, ও বেলা দুজনে দেখিতে গেলে হয় না? না, বায়োস্কোপে নয়, 1000 লোকের মাঝে নয়, একটিও মনের কথা কহিবার সুযোগ পাওয়া যাইবে না। তার চেয়ে ইডেন গার্ডেন অথবা গড়ের মাঠি ভালো। একটু সকালে বাহির হইয়া শিবপুরের বাগানে গেলেও হয়। বেলা 8টা বাজিতে আর বেশি দেরি নাই। ছোট হাজরি প্রস্তুত, সরোজ আসিলেই হয়। নিচে সদর দরজার নিকট একটু শব্দ হইলেই লীলার কান খাড়া হইয়া ওঠে। না, ও তো সরোজের পদশব্দ নয়। লীলা অবশেষে আর থাকিতে না পারিয়া রাস্তার ধারের দ্বিতল বারান্দায় বাহির হইয়া এক দৃষ্টে পথপানে চাহিয়া রহিল। কত লোক আসিতেছে, কই সরোজের এখনো দেখা নাই কেন? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কাটিয়া গেল। পিতার চা পান ও ছোট হাজরির সময় উত্তীর্ণ হয় দেখিয়া লীলা বাবুর্চিকে চা ভেজাইয়া টোস্ট সেকিতে হুকুম দিল। 8:30 বাজিলে লীলার মনে কু গাহিতে আরম্ভ করিল। হঠাৎ সরোজের কোনো অসুখ করিল না তো? নহিলে যে মানুষ কাল রাত্রে আসিবার জন্য উদ্যত, সে আজ নির্ধারিত সময়ে আসিয়া পৌঁছিল না। ইচ্ছা হইতে লাগিল সরোজের বাসায় বয়কে পাঠাইয়া সংবাদ লয়, কিন্তু বয় এখন গেলে পিতার চা পানে আরও বিলম্ব হইয়া যাইবে। তাই সেই ইচ্ছা পরিত্যাগ করিল। পিতাকে আনিয়া ছোট হাজরি খাইতে বসাইল। চা পান করিতে করিতে হঠাৎ হরিনাথবাবুর স্মরণ হইল। কন্যাকে জিজ্ঞাসা করিলেন, কই সরোজ তো আজ এলো না? লীলা ম্লান মুখে বলিল, আজ তো বরং অন্য রবিবারের চেয়ে সকালেই তার আসার কথা ছিল বাবা, কি জানি কি হলো। বোধহয় কোনো কাজে আটকে পড়েছে বলিয়া হরিনাথবাবু চায়ের পাত্রটি শেষ করিলেন। বারান্দায় ইজি চেয়ার পাতা থাকে। ছোট হাজরির পর হরিনাথবাবু তাহাতে বসিয়া ধূমপান ও স্টেটসম্যান সংবাদপত্র পাঠ করেন। আজও যথারীতি সেই চেয়ারে গিয়া বসিলেন। বয় গুড়গুড়িতে তামাক দিয়া গেল। কিয়ৎক্ষণ ধূমপানের পর পকেট হইতে চশমাখানি বাহির করিয়া চোখে লাগাইয়া স্টেটসম্যানের ভাঁজ খুলিয়া পাঠে মনোনিবেশ করিলেন। লীলা খানা কামরায় গৃহকার্য করিতেছেন এবং মাঝে মাঝে বারান্দায় বাহির হইয়া এদিক ওদিক যাইতেছে। হঠাৎ একসময় হরিনাথবাবু চিৎকার করিয়া উঠিলেন, লীলা, লীলা, শোন শোন, শুনে যা। লীলা সেলভিট কাপড় দিয়া একটা কাচের গ্লাস পালিশ করিতে করিতে বাহির হইয়া বলিল, কি বাবা? কাগজখানা কন্যার হাতে দিয়া একটা স্থান দেখাইয়া বলিলেন, পড় পড় এইখানটা। বড় বড় হেডলাইন দিয়া তাহার নিম্নে মিস্টার সরোজনাথ রায়ের অসাধারণ সৌভাগ্যের সংবাদটি লিপিবদ্ধ হইয়াছে। লীলার হাত কাঁপিতে লাগিল। অবশেষে তার হাত হইতে কাগজখানি পড়িয়া গেল। নিকটস্থ চেয়ারখানিতে বসিয়া পড়িয়া বলিল, হ্যাঁ বাবা, তাহলে কি হবে? হরিনাথবাবু কন্যার দিকে চাহিলেন, কিন্তু তিনি ক্ষীণ দৃষ্টি। মেয়ের মুখ যে কত ফ্যাকাশে হইয়া গিয়াছে তাহা তিনি বুঝিতে পারিলেন না। লীলা আবার বলিল, কি হবে বাবা,
ঈশ্বরকে ধন্যবাদ দে মা, তিনি তোকে রাজরানী করে দিলেন। কি অসীম দয়া তার। লীলা নীরবে চিন্তা করিতে লাগিল। দয়া? দয়া কি না অভিশাপ? প্রথমেই তো দেখছি যে লোকের 7:30টার মধ্যে আসবার কথা 9টা বেজে গেল, তবু তার দেখা নেই। বৃদ্ধ বলিলেন, কাল সন্ধেবেলা এ খবর সরোজ তোকে বলিনি? না বাবা, বোধ হয় গোপন রেখেছে। সে দেখতে চেয়েছিল হয়তো সে যেমনটি আছে তেমনটি তাকে তুই গ্রহণ করিস কিনা। তার এই ভাগ্য পরিবর্তনের পর তুই তাকে গ্রহণ করলে তার মনে হতে পারত আমাকে নয়, আমার টাকাকেই এ গ্রহণ করেছে। এখন সে তো জানছে টাকার লোভে কাল তুই বিবাহে সম্মতি দিসনি। কি জানি বাবা, কাল হয়তো তিনি নিজেই জানতেন না। হ্যাঁ, তাও হতে পারে বটে। কিন্তু বাবা, আমি যে সম্মতি দিয়ে ফেলেছি, কি হবে এখন? কন্যার কণ্ঠস্বরে বিস্মিত হইয়া হরিনাথ বলিলেন, কিসের কি হবে? বাবা, সে আজ একটা রাজা, আমরা সামান্য লোক। তার সঙ্গে আর আমরা কি করে মিশবো বাবা? মিশতে পারবো কি? কেন? ও, বুঝেছি। আচ্ছা, ভেবে দেখি কথাটা। তুই ভয় করছিস সে এখন বড় লোক হয়ে আমাদের মতো অবস্থার লোককে হয়তো তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে, এই তো। তার যে হেড বাবুর্চি হবে, তার মাইনে নিশ্চয়ই তোমার পেনশনের চেয়ে বেশি হবে বাবা। তুমি কি এই অবস্থা পরিবর্তনের পর আমি কি আর জামাই বাড়ি গিয়ে বাস করতে পারবো, এই কথা জিজ্ঞাসা করছিস তো? না, সেটা আমার পক্ষে সম্ভব হবে না মা। কিন্তু সরোজ যেরকম ছেলে, অবস্থার পরিবর্তনে কি তার স্বভাবের পরিবর্তন হয়ে যাবে? প্রথম নমুনা তুই দেখছই বাবা। তুমি কি বলো তাই শোনবার জন্য সে কাল রাত্রেই এসে নিচের ঘরে 2 ঘন্টা একলা বসে থাকতে প্রস্তুত ছিল। তাতে আমি আপত্তি করাই আজ সকালে 7:30 হতে না হতেই এখানে ছুটে আসবে বলেছিল। 9:30 বাজে, এখনো পর্যন্ত তার দেখা নেই। তুচ্ছ-তাচ্ছিল্য আর কাকে বলে বাবা? হরিনাথ বাবু বলিলেন, তা না হতেও পারে। এই সংস্রবেই হঠাৎ তার কোনো কাজ পড়ে গিয়ে থাকতে পারে, তাই নিয়ে সে হয়তো ব্যস্ত রয়েছে। আচ্ছা বাবা, যেদিন আমার ডাক্তারি পাশ হওয়ার খবর জানা গেল, আমি যদি ছুটে এসে সে খবর তোমায় না দিতাম, তুমি যদি পরদিন খবরের কাগজে তা পড়তে, তাহলে তোমার কেমন লাগতো? ও, সে নিজে এসে তোকে খবরটা দেয়নি বলে তুই অভিমান করেছিস? তা সে নিজেই এখনো জানতে পেরেছে কিনা তার ঠিক কি, সে হয়তো স্টেটসম্যান দেখেইনি। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আপনারা দুজনেই রয়েছেন। কে? ঘোষাল? এসো এসো, তা খবর কি? ঘোষাল বলিল, বসবার সময় নেই মিস্টার সান্যাল। কাল সন্ধ্যার পর সরোজ হঠাৎ ভারী পীড়িত হয়ে পড়েছে। আপনারা দুজনে একবার আসুন আমার সঙ্গে। হরিবাবু তীরের মতো দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, সরোজের অসুখ হয়েছে? কি অসুখ? কেমন আছে সে? ঘোষাল বলিল, বসুন বসুন মিস সান্যাল, আপনি দয়া করে 5 মিনিটের মধ্যে জুতো বদলে আসুন। এই যে স্টেটসম্যান রয়েছে, আপনারাও খবরটা তাহলে পড়েছেন নিশ্চয়ই। কাল রাত 8টার সময় সরোজ বেরিয়ে বাসায় ফিরে এসে বোম্বাই থেকে এই বিষয়ে টেলিগ্রাম পায়। ফিরেই ফিট হয়ে যায়। আমরা তখনই ডাক্তার আনি, মাথায় বরফ দিই। সারা রাত অজ্ঞান ছিল, এখন সকালে একটু জ্ঞান হয়েছে। হরিবাবু বসিয়া বলিলেন, কি সর্বনাশ! তারপর ডাক্তার কি বললে? জীবনের কোনো? না না, জীবনের কোনো সংশয় বা আশঙ্কা নেই, এ কথা ডাক্তার আজ সকালেই বলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর সরোজ আমায় বললে আপনাদিগকে তার অসুখের খবর দিতে।
তাই আমি আপনাদের নিতে এসেছি। মিস সান্যাল, দয়া করে 5 মিনিটের মধ্যেই। লীলা ছুটিয়া উপরে চলিয়া গেল। পিতা পুত্রী উভয়ে যখন সরোজের বাসায় গিয়া পৌঁছলেন, তখন সরোজ আবার ঘুমাইয়া পড়িয়াছে। ডাক্তারকে ইশারায় ডাকিয়া হরিনাথ জিজ্ঞাসা করিলেন, কেমন বুঝছেন? আর কোনো ভয় নেই, 2-1 দিন সম্পূর্ণ বিশ্রাম, আর কিছুই দরকার হবে না। কাল না হোক পরশু নিশ্চয়ই উনি আবার তাজা হয়ে উঠবেন। লীলা সারাদিন সরোজের পাশে বসিয়া কাটাইল। সরোজ মাঝে মাঝে জাগে, বেশ কথাবার্তা কহে, আবার ঘুমাইয়া পড়ে। জাগিলে লীলা তাহাকে একটু একটু গরম দুধ খাওয়ায়। এদিন এইভাবে কাটিল। পরদিন বেশ উন্নতি দেখা গেল। আজ নিদ্রাকাল অল্প, জাগরণ সময় অধিক। এক সময় লীলা ছাড়া ঘরে আর কেউ নাই দেখিয়া সরোজ জিজ্ঞাসা করিল, বাবাকে সে কথা বলেছিলে লীলা? বলেছিলাম। তিনি রাজি হয়েছেন? হয়েছিলেন। লীলা যে হয়েছেন না বলিয়া হয়েছিলেন বলিল, রোগীর মস্তিষ্ক তাহার প্রভেদ বুঝিতে পারিল না। ঈশ্বরকে ধন্যবাদ বলিয়া সরোজ আবার ঘুমাইয়া পড়িল। তার প্রফুল্ল মুখখানি দেখিয়া লীলার প্রাণের ভিতরটা হাহাকার করিয়া উঠিল, কারণ ইহারই মধ্যেই মনে মনে স্থির সে করিয়াছে, এ বিবাহ কিছুতেই হইতে পারে না, এখন নয়। সরোজ বেশ ভালো হইয়া উঠুক, তখন মিনতি করিয়া নিজ বাক্য ফিরাইয়া লইতে হবে। ডাক্তারের কথাই সত্য হইল। পরদিন সরোজ বেশ চাঙ্গা হইয়া উঠিল। তার যোগে যে সংবাদ আসিয়াছিল, জার্মান লটারির বোম্বাই এজেন্ট পত্রযোগেও সে সংবাদ জানাইয়াছেন। 3 সপ্তাহ পরে জার্মানি হইতে চেক আসিবে, ইহাও তিনি লিখিয়াছেন। সরোজ তাহার কর্মে ইস্তফা দিতেই প্রস্তুত হইয়াছিল, কিন্তু হরিনাথবাবুর পরামর্শে সে তাহা করে নাই। মেডিকেল সার্টিফিকেট দিয়া 1 মাসের ছুটি লইয়াছে। 1 সপ্তাহ কাটিয়াছে। জার্মানির ডাক আসিয়া পৌঁছতে এখনো বিলম্ব আছে। জার্মানি হইতে চেকখানা আসিয়া পৌঁছলেই মূল্য দিবার করারে ইতিমধ্যেই 22,000 টাকা মূল্যের একখানি রোলস রয়েস মোটর কার সে কিনিয়াছে। সে গাড়ি এখন দোকানের আস্তাবলেই আছে। বাড়ি কেনা হইলেই গাড়িখানা আনা হইবে। প্রতিদিন প্রাতে ও বৈকালে সেই গাড়ি আসিয়া সরোজের মেসের দ্বারে দাঁড়ায়। সরোজ তাহাতে আরোহণ করিয়া যেখানে ইচ্ছা যায়। একখানি ভালো বাড়ির সন্ধানেও সে আছে। বেলা 9টার সময় নবকৃত মোটরে চড়িয়া সান্যাল ভবনে আসিয়া সরোজ দেখিল, নিম্নে খানা কামরায় লীলা রহিয়াছে। তাহার পিতা ছোট হাতড়ি সারিয়া উপরে চলিয়া গিয়াছেন। সরোজ বলিল, লোয়ার সার্কুলার রোডে একখানি ভালো বাড়ির খবর পেয়েছি লীলা। বর্তমান মালিক 5-6 বছর আগে 1.5 লাখ টাকায় সেখানে কিনেছিলেন। এখন তার অবস্থা খারাপ, বোধহয় 70-75 হাজারেই সেখানে পাওয়া যেতে পারে। চলো, বাবাকে সঙ্গে নিয়ে 3 জনে বাড়িখানা দেখে আসি। বাবাকে নিয়ে যাও, আমি এখন যেতে পারবো না, আমার কাজ আছে। কি এমন কাজ লীলা? চলো চলো লক্ষ্মীটি। আমার রোগী আছে, তাকে এখনই দেখতে যেতে হবে। আচ্ছা বেশ, আমি বসি, ততক্ষণ বাবার সঙ্গে একটু গল্প করি। তুমি কাজ সেরে এসো, তারপর 3 জনে একসঙ্গে যাওয়া যাবে। আমার গাড়ি নেই, তুমি যাও। লীলা বলিল, হ্যাঁ, 4 টাকা ভিজিটের ডাক্তার নিয়ে রোলস রয়েসে চড়ে রুগী দেখতে যাবে। আমি ঠিকে গাড়ি আনিয়েছি। সরোজ লীলার হাত দুখানি ধরিয়া বলিল, আচ্ছা, আজকাল তুমি এমন কেন হয়ে গেছো লীলা? আমার কাছ থেকে যেন দূরে দূরে থাকতে চাও কেন? আমি কি করেছি? তোমার কাছে আমি কি কোনো অপরাধ করেছি? না, অপরাধ তুমি কেন করবে? বলিতে বলিতে লীলার বুক কাঁপাইয়া
একটি দীর্ঘ নিঃশ্বাস পড়িল। বাহিরে ছক্কর গাড়ি দাঁড়াইবার শব্দ হইল। আচ্ছা, আমি তাহলে চললাম, ফিরতে আমার দেরি হতে পারে, তুমি বাবাকে নিয়ে বাড়ি দেখে এসো। বলিয়া ডাক্তারি ব্যাগ হাতে ঝুলাইয়া লীলা বাহির হইয়া গেল। সরোজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আপন মনে বলিল, কি জানি, কিছু বুঝতে পারছি নে। বাস্তবিকই সরোজের নিকট লীলার ব্যবহার আজকাল অত্যন্ত দুর্বোধ্য হইয়া পড়িয়াছে। নির্জনে পাইয়া তাহাকে কোনরূপ আদর করিতে গেলেই সে সরিয়া দাঁড়ায়, মুখখানি সদাই বিষণ্ণ করিয়া থাকে। কে জানে তার কি হইল। বাড়ি দেখিয়া ফিরবার পর হরিনাথবাবু সান্ধ্য ভোজনের জন্য নিমন্ত্রণ করিয়া সরোজকে বিদায় দিলেন। লীলা তখনও রোগী দেখিয়া ফেরে নাই। রাত্রি ভোজন শেষ হইলে লীলা সরোজকে বলিল, তুমি একটু বসো, আমি বাবাকে শুইয়ে দিয়ে আসি। দ্বিতলের ভিতরের বারান্দায় রেলিং ধরিয়া সরোজ দাঁড়াইয়া রহিল। চৈত্র মাসের সুবিমল জ্যোৎস্নাধারায় গগন ভুবন প্লাবিত। মিনিট 10 অপেক্ষা করিবার পর লীলা ফিরিয়া আসিল। সরোজ বলিল, লীলা এসো, এই বারান্দায় এসো। লীলা বারান্দায় গেলে সরোজ বলিল, আজ কি সুন্দর জ্যোৎস্না উঠেছে দেখো লীলা। লীলা ক্ষীণ স্বরে বলিল, বেশ। আমার কি ইচ্ছে হচ্ছে জানো, এই জ্যোৎস্নায় দুজনেই ময়দানে কিংবা ব্যারাকপুর রোডে খানিকটা বেরিয়ে আসি। যদি তুমি হুকুম করো, সমুখের বাড়ি থেকে এখনই আমি ফোন করে গাড়িটা আনাই। লীলা বলিল, বাবা ঘুমিয়েছেন, তার বিনা অনুমতিতে এই রাত্রে তুমি আমার সঙ্গে বেড়াতে পারো না, এই কথা বলছো তো? 2 দিন বাদে যে তোমার স্বামী হবে, তার সঙ্গে রাত্রে তুমি বেড়াতে বেরুলে বাবা নিশ্চয়ই রাগ করবেন না? বলো লক্ষ্মীটি, গাড়ি আনাই। লীলা দৃঢ়স্বরে বলিল, না, সব কথাতেই না, না না না, এই তোমার বুলি হয়েছে। এমন পাষাণ কেন হলে লীলা? এমন তো তুমি ছিলে না। আচ্ছা, বেড়াতে না যাও না যাবে, এসো, এইখানে আমরা অনেক রাত্রি পর্যন্ত বসে দুজনে গল্প করি। তোমাতে আমাতে একসঙ্গে বসে মনের কথা কইনি যেন কত কাল, কত বছর। এ কদিন একটি চুমো পর্যন্ত দাওনি তুমি আমায়। এসো, আজ একবার তোমায় বুকে নি। বলিয়া সরোজ লীলার হস্ত ধরিয়া তাহাকে নিজের দিকে আকর্ষণ করিল। না বলিয়া লীলা হাত ছাড়াইয়া দূরে সরিয়া দাঁড়াইল। সরোজ দুঃখিত স্বরে বলিল, কেন লীলা, তুমি কি আমায় আর সহ্য করতে পারছো না? আমি কি তোমার চক্ষুশূল হয়েছি? তোমায় বিরক্ত করছি? চলে যাব? না। ওগো মিস না, ওগো না সুন্দরী, তোমার মুখে কি না ছাড়া আর অন্য কোনো কথা জীবনে আর শুনতে পাবো না? সরোজ, তুমি মনে দুঃখ করো না। তোমায় বিবাহ করা আমার পক্ষে এখন অসম্ভব। আমি তোমায় যে বাক্য দান করেছিলাম, দয়া করে সে বাক্য আমায় ফিরিয়ে দাও। সরোজ লীলার কাছে সরিয়া আসিয়া তাকে স্পর্শ না করিয়া বলিল, সে কি, কি বলছো তুমি? কেন 1 সপ্তাহ আগে যা সম্ভব ছিল, আজ তা হঠাৎ অসম্ভব হলো কেন? আমার নামে, আমার চরিত্র সম্বন্ধে কেউ কি কোনো মিথ্যা কথা তোমায় বলেছে, যা বিশ্বাস করে তুমি আমায় পরিত্যাগ করা স্থির করেছ? যদি সেরকম কিছু শুনে থাকো, তবে জেনো তা সর্বৈব মিথ্যা, মিথ্যা। কোনো স্বার্থপর লোক নিজ স্বার্থসিদ্ধির চেষ্টায় বা বিদ্বেষের বশবর্তী হয়ে মিথ্যা করে তোমায় বলেছে। শেষ কথাগুলি অত্যন্ত উত্তেজিতভাবেই সরোজ উচ্চারণ করিল। লীলা বলিল, না সরোজ, তুমি শান্ত হও, সেরকম কোনো কথা কেউ আমায় বলেনি।
কার এমন সাহস যে ওরকম কথা আমায় বলে? আর বললেই বা আমি তা বিশ্বাস করব কেন? না, তা নয়। তুমি জিজ্ঞাসা করেছ 1 সপ্তাহ আগে যা সম্ভব ছিল তা আজ অসম্ভব হয়ে দাঁড়ালো কেন? কেন তা তোমায় বলছি শোনো। যখন তোমার আমার মিলন সম্ভব ছিল তখন তোমার আমার সাংসারিক অবস্থাও সমান ছিল। এখন তুমি রাজার ঐশ্বর্য লাভ করেছ, আমি যে ফকিরের মেয়ে সেই ফকিরের মেয়েই আছি। অবস্থাগত সাম্য না থাকলে সে মিলন কি কখনো সুখের হতে পারে? তাই আমি তোমায় বিবাহ না করাই স্থির করিয়াছি। আমি গরিবের মেয়ে, চিরকাল গরিবভাবেই কাটিয়েছি। আজ তোমায় বিয়ে করে রাজরানীর মতো জীবনযাপন করা আমার পক্ষে অসম্ভব, অসম্ভব। সে কল্পনা পর্যন্ত আমার অসহ্য। সে নিমের চেয়েও তেতো। আমায় গিলতে বাধ্য করো না সরোজ। তুমি বলেছিলে আমায় ভালোবাসো। যদি যথার্থই আমায় ভালোবাসো তাহলে এই নির্যাতন আমায় করো না। আমি কিছুতেই তোমার হতে পারবো না সরোজ। আমায় দয়া করো, আমায় ক্ষমা করো, আমায় মুক্তি দাও। আমার বুকে তুমি মৃত্যুবান হেনো না, আমায় বেঁচে থাকতে দাও। তুমি আমায় ভুলে যাও, তুমি চলে যাও। বলিয়া 2 হাতে মুখ চাপিয়া লীলা ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। সরোজ বলিল, আচ্ছা লীলা, প্রথমটি তো পারবো না, তোমার দ্বিতীয় আদেশ আমি পালন করছি। আমি যাচ্ছি, কিন্তু এও তোমায় জানিয়ে যাচ্ছি, তোমার প্রতি আমার সে ভালোবাসা কোনোদিন 1 তিলও কমবে না। ভুলতে আমি তোমায় পারবো না, অন্তত কবরে যাবার আগে নয়। আচ্ছা, তবে আসি। বলিয়া সরোজ মাতালের মতো টলিতে টলিতে সিঁড়ির ব্যানিস্টার ধরিয়া নামিয়া গেল। 2 সপ্তাহ পরে বোম্বাই হইতে সরোজের নামে আর একখানি চিঠি আসিল। সরোজ সেখানি পাঠ করিয়া ম্লান মুখে কিয়ৎক্ষণ বসিয়া কি চিন্তা করিল। তারপর হঠাৎ তাহার মুখখানি প্রফুল্ল ভাব ধারণ করিল। চিঠিখানি পকেটে পড়িয়া সে তাড়াতাড়ি সান্যাল গৃহে গিয়া উপস্থিত হইল। বেলা তখন 11টা। বয়ের নিকট শুনিল সাহেব আহার সারিয়া পেনশন আনিতে গিয়াছেন। মিস সাহেব ওপরেই আছেন। সরোজ উপরে গিয়া দেখিল লীলা বসিবার ঘরে সোফায় পড়িয়া কি একখানি বহি পড়িতেছে। তাহার চেহারা অত্যন্ত শুষ্ক। এই 2 সপ্তাহেই সে অনেক রোগা হইয়া গিয়াছে। সরোজ আসিয়া হঠাৎ লীলার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে গাঢ় চুম্বন করিয়া বলিল, লীলা, ঈশ্বর দয়া করেছেন। তোমার আমার মধ্যে রূপর যে পাহাড় গড়ে উঠে আমাদের বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, ঈশ্বর সেটা সরিয়ে নিয়েছেন। এই চিঠিখানি পড়ে দেখো লীলা। বলিয়া খামখানি লীলার হস্তে দিল। লীলা পত্রখানি বাহির করিয়া পড়িল। প্রিয় মহাশয়, গত মাসের 20 তারিখে আমরা আপনাকে তার যোগে এবং ওই তারিখে লিখিত পত্রযোগেও জানাইয়াছিলাম যে আপনার কৃত জার্মান লটারির টিকিটখানি 50,000 পাউন্ড স্টার্লিং প্রাইজ লাভ করিয়াছে। কিন্তু দুঃখের সহিত জানাইতেছি যে ওই সংবাদ ভুল। টেলিগ্রামে তো সেই ওই ভুল ঘটিয়াছে। জার্মানি হইতে যে টেলিগ্রাম আমরা পাইয়াছিলাম তাহাতে স্পষ্টই লিখিত ছিল যে 6597 নং টিকিট ওই 50,000 পাউন্ড প্রাইজ লাভ করিয়াছে। উহা আপনার টিকিটেরই নম্বর। তদনুসারেই আপনাকে আমরা টেলিগ্রাম করিয়াছিলাম। কিন্তু গত কল্য আমরা জার্মানি হইতে যে পত্র পাইয়াছি তাহাতে লেখা আছে ওই প্রাইজ প্রাপ্ত টিকিটখানির নম্বর 65997। টেলিগ্রাফ কর্মচারীদের দোষে নম্বরটি এরূপভাবে উল্টাইয়া আসিয়াছিল। অতএব ভিক্ষা, আপনাকে এই ভুল সংবাদ প্রদানের জন্য আপনি আমাদের ক্ষমা করিবেন, ইত্যাদি। পত্রখানি পাঠ শেষ করিয়া লীলা বলিল, এ কি কাণ্ড সরোজ? আমি তো আর রাজা নই। না,
ফকিরের সঙ্গে ফকিরনির মিলন সম্পূর্ণ সম্ভব তো? সম্ভব এবং সঙ্গত। এবং সেটা যত শীঘ্র হয় তাই উচিত নয় কি? লীলা হাসিয়া বলিল, নিশ্চয়ই উচিত রাজামশাই। আবার তুমি আমায় রাজা বলে গাল দিচ্ছ? সে রাজা বলিনি, আমার হৃদয়ের রাজা। বলিয়া লীলা এই নূতন রাজার গলাটি দুই বাহু দিয়া জড়াইয়া কয়েকটি চুম্বন নজর স্বরূপ প্রদান করিল। 1 মাস পরে বিবাহ হইয়া গেল। বাড়ি কেনা হইল না, রোলস রয়েসখানাও কেনা হইল না। সকল অবস্থা শুনিয়া ফার্মের বড় সাহেব সরোজকে চুক্তি হইতে মুক্তি দিলেন, কিন্তু 1 মাসের ভাড়া স্বরূপ 500 টাকা চার্জ করিলেন। লীলা তার গহনা বেচিয়া ওই টাকা শোধ করিয়া দিল। 3টি গরিবানাভাবে মহানন্দে বাস করিতে লাগিল। বছরখানেক পরে একটি ক্ষুদ্র নূতন গরিব আসিয়া এই গরিবদের কুটির আলোকিত করিল। সরোজ হেড ক্লার্ক হইল। সে সংবাদ শুনিয়া লীলা বলিল, আমরা যদি হিন্দু হতাম তো বলতাম, খোকার পরেই তোমার মাইনে বেড়েছে। শেষ হলো আমার আজকের গল্প। শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প ভুল। কি অপূর্ব না গল্পটি! গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।